Hello, everyone, and welcome to the 19th episode of Hello Williams Fitness Live podcast show powered by Austin Collections. And yes, as usual, আপনার সাথে হোস্ট হিসেবে রয়েছি আমি আলিফ তাসলিম হাসান। And yes, দেখতে দেখতে আমরা অনেকগুলো এপিসোড পার করে আজকে আমরা আমাদের সবাই 19th এপিসোডে চলে আসলাম এবং আজকে আমাদের episode-টা বেশি স্পেশাল হবে। এবং অ্যাজ ইউজুয়ালি আমাদের গেস্ট হিসেবে যারা আসেন আমি as a সবারই ছোটখাটো একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করি, বাট আজকে আমাদের গেস্ট হিসেবে যিনি আছেন তার আসলে ইন্ট্রো দেওয়া অ্যাজ এ হোস্ট আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট, বিকজ একই সাথে তিনি প্রথমত তিনি একজন মিউজিশিয়ান, একসাথে তিনি একজন ভোকালিস্ট, গিটারিস্ট, তিনি একজন কম্পোজার, একজন মিউজিক ডাইরেক্টরের বট এবং সবকিছু পরিচয়ের ঊর্ধ্বে তিনি একজন এক্সপিরিয়েন্স। তার মা আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা ছিলেন। আজ ম্যামের জন্মদিন, তো শুভ জন্মদিন ম্যাম। ম্যামকে আজকে জন্মদিন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শোটি শুরু করছি। So, ladies and gentlemen, without any further ado, let's welcome on the screen the very special guest of our 19th episode, the legendary Papa Mojumdar on screen. হ্যালো, কেমন Welcome, আছো Papa তুমি? da. থ্যাংক ইউ ভেরি মাচ। Alhamdulillah, দাদা। Alhamdulillah, দাদা। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। So, firstly, welcome to our show, Dada, and thank you so much for joining with us. It's an absolute honor for us to have you tonight. থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাকে তোমরা আমন্ত্রণ জানিয়েছো, আমারও খুব ভালো লাগছে। জি, দাদা। প্রথমেই আজকে অনুষ্ঠানের শুরুতেই দাদা একটু জানতে চাইবো আসলে কেমন আছেন এবং আপনার কোয়ারেন্টাইন পিরিয়ডটা আসলে কিভাবে কাটছে? আসলে আমরা তো কেউই ভালো নেই, সত্যি কথা বলতে। সারা সমস্ত বিশ্বের মানুষজনই সাফার করছে এবং কেউই আসলে খুব একটা ভালো অবস্থায় নেই। কিন্তু সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে সুস্থ আছি। আহ, সেটা হচ্ছে সব থেকে বড় এখন একটা বড় ব্যাপার, শারীরিকভাবে সুস্থ থাকা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। কিন্তু অ্যাট দি সেম টাইম পার্টিকুলারলি আমরা যারা মিউজিশিয়ান আছি, আমাদের কিন্তু যেহেতু পেশাগতভাবে আমরা একেবারেই মিউজিকের উপর ডিপেন্ডেন্ট, তো সেই জায়গা থেকে আসলে আমরা সবাই আসলে খুব সাফার করছি, প্রচন্ড রকম সাফার করছি আমরা। এবং এই সাফারিংসটা আসলে কবে শেষ হবে বুঝতে পারছি না। এবং খুবই একটা শঙ্কা কাজ করছে, একটা আহ, আহ, ভালো ফিলিং তৈরি হচ্ছে না, কাজকর্ম সব বন্ধ হয়ে আছে। এবং অনেক মিউজিশিয়ান আছে যারা হয়তো বলছে না মুখে, কিন্তু তারা কিন্তু একদমই ভালো অবস্থায় নেই। তো সেটা একটা বড় ক্রাইসিস আসলে। তো সেই জায়গা থেকে সবকিছু চিন্তা করে মানসিক ভাবে খুব ভালো আছে এটা বলতে পারছি না আসলে। রাইট। তো দাদা, ডেফিনেটলি আজকে আমরা আপনার মিউজিক ক্যারিয়ার এবং আপনার গান বাজনা সবকিছু নিয়ে কথা বলবো, বাট তার আগে একটু জানতে চাই আপনার স্কুল লাইফ, স্কুলের স্টুডেন্ট ছিলেন, স্কুল লাইফটা কেমন ছিল? স্কুল লাইফে যদি কোনো মজার এবং দুষ্টুমির কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতেন। স্কুল লাইফটা তো আসলে সবার জন্যই অসম্ভব রকম একটি প্রিয় সময়। আমার স্কুল লাইফটাও সবার মতোই ভীষণ রকম, আমি খুব মিস করি আমার স্কুল লাইফকে। আমি ভীষণ রকম মিস করি আমার কলেজ লাইফকে। তো এখন আহ, মনে হয় যে আবার সেই সময়টা যদি ফিরে পাওয়া যেত তাহলে ভালো হতো। কারণ তখন আসলে এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা ছিল না। আমরা অনেক সহজভাবে ভাবতাম সবকিছু। জীবনটা আমাদের কাছে অনেক সহজ ছিল। এবং যতই বয়স বাড়ে আস্তে আস্তে কমপ্লিকেশনস গুলো আহ, বেড়ে যায় নানা রকম। পেশাগতভাবে আমরা নানা নানা ধরনের চাপের মধ্যে থাকি। তো আহ, হ্যাঁ, আমি স্কুল লাইফটা ভীষণ রকম মিস করি আমার মনে আছে আমি তো স্কুলে হেঁটে হেঁটে যেতাম। এবং সেই স্কুল ড্রেস পরে হেঁটে হেঁটে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, আহ, টিফিন পিরিয়ডে নানা ধরনের কিছু। আমি খুব আচার খেতাম আর আইসক্রিম খেতাম আচ্ছা। স্কুলে, আমার মনে আছে। এবং এটা ছিল আমার সব থেকে ভালো, মানে সব থেকে আনন্দময় একটা টিফিন। সবাই তো টিফিন নিয়ে আসতো, আমার সব থেকে বেশি ভালো লাগতো হচ্ছে আচার এবং আইসক্রিম। এবং আমার সেই মোমেন্ট গুলো আসলে খুব মনে পড়ে। ওকে, সো দাদা, বন্ধুদের সাথে আপনার মজার কোনো স্মৃতি স্কুলে, রিলসে কোনো মজার দুষ্টুমি কোনো মেমোরি? স্কুলে আসলে অনেক মজার স্মৃতি আছে, অনেক মজার স্মৃতি আছে। তার মধ্যে একটা বিষয় বললেই না, আমরা তো ক্লাস ফাঁকি দিতাম মাঝে মধ্যেই, এবং ক্লাস আচ্ছা। ফাঁকি দিয়ে স্কুলে বেড়াতে যেতাম। এবং তখন তোমরা এখন জানো না হয়তো, আগে আমাদের স্কুলের যে পাশটায় রাজমণি হোটেল আছে, নিশ্চয়ই বুঝতে জি, জি। পারছো।
ঠিক তার হ্যাঁ হ্যাঁ। পাশ দিয়ে যে স্কুলের যে ওয়ালটা ছিল, সেই ওখানে আসলে কোনো ওয়াল ছিল না, ওখানে আসলে আচ্ছা। তোমার কাঁটা তার ছিল। এবং ওটা ছিল আমাদের ও, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আমাদের কাছে, কারণ ওখান দিয়ে ওই কাঁটা তার ভেতর 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 দিয়ে স্কুল পালানো যেত, সেটা সুযোগ ছিল। তো আমার মনে আছে একবার আমরা এরকম 4-5 বন্ধু মিলে আমরা স্কুল পালাতে যাচ্ছি, লাইনের একদম শেষে, কিউ এর একদম শেষে আমি ছিলাম। এবং পেছন থেকে আমাদেরকে তাড়া করলেন হচ্ছে আক্তার স্যার। আমরা ভীষণ ওকে ভয় পেতাম আক্তার। আক্তার স্যার। এবং যথারীতি আমার স্কুল ড্রেস, আমার শার্টটা আটকে গেল কাঁটাতারে, এবং আমি আর বেরোতে পারলাম না। এবং তারপরে বেদম পেটানো হলো আর কি আমাকে। আক্তার স্যারের তো হাতে। আক্তার স্যারের হাতে, এবং আক্তার স্যারের মার যারা খেয়েছে তারা জানে যে সিগনিফিকেন্ট একটা ব্যাপার কিন্তু আক্তার স্যারের হাতে মার খাওয়া। আহ, মানে চরম পেটানো পেটাতেন তিনি। তো সেরকম পিটানো খেলাম। এবং এরকম বহুবারই হয়েছে আর কি আমার সাথে, আমাদের সাথে স্কুল পালাতে গিয়ে ক্লাস না করে স্কুলের অন্য কোথাও গিয়ে বসে থাকা, এই বিষয়গুলো আমাদের ছিল। এবং যত রকম দুষ্টুমি ছিল সব আমরা করেছি। অবশ্যই দাদা, এবং স্কুল লাইফ আসলে সবাই সব রকম দুষ্টুমি একবার না একবার হলেও আসলে করেই থাকে। তো পরে হ্যাঁ। মানে হয়তো ঘটনাগুলো আলাদা, বাট অলমোস্ট সবার এক্সপিরিয়েন্স কম বেশি আসলে সেমই হয়। হুম, তো তোদের একটু একদম। জানতে চাইবো যে আসলে বিলসের কথা শুনলে আসলে সবচেয়ে আগে কোন বন্ধুদের কথা মনে পড়ে, বা কোন শিক্ষক বা কোন শিক্ষিকার কথা সবচেয়ে বেশি করে আপনার এখনো মনে পড়ে এত বছর পরে? আমার বিলসে আ- আমার সবার কথাই মনে পড়ে, কিন্তু পার্টিকুলারলি আমি যদি দু একজন নাম বলতে চাই, আমার প্রচন্ড রকম মনে পড়ে বণিক স্যারের কথা, সুস্থির কুমার বণিক। আচ্ছা। এবং বণিক স্যারের পড়ানোর ধরনটা ছিল অসাধারণ রকম সুন্দর। এবং আমার মনে হয় যারা যারা মানে আমাদের ব্যাচে ছিল বা আমাদের পরে যারা ছিল বা আগে যারা ছিল, তারা সকলেই জানে যে বণিক স্যারের পড়ানোর ভঙ্গিটা ভীষণ রকম চমৎকার ছিল। এবং আচ্ছা। চমৎকার করে তিনি বোঝাতেন। আর আমার স্কুলে সব থেকে প্রিয় সাবজেক্ট ছিল হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। আচ্ছা। এবং টেকনিক্যাল ড্রয়িংটা ছিল আমার কাছে সব থেকে প্রিয় সাবজেক্ট। এবং আমার কাছে খুব এক্সাইটিং লাগতো পুরো ব্যাপারটা। এবং সাথে সাথে তো আমরা অনেক কিছু নিয়ে আসতাম, টি স্কেল নিয়ে আসতাম, বড় বড় যেটা চাঁদা বলে সেটা নিয়ে আসতাম, কম্পাস থাকতো। এবং সেই আয়োজনটা আসলে অনেক বেশি আমাকে আনন্দ দিত আসলে। এবং হ্যাঁ, আমার বণিক স্যারের কথা মনে পড়ে, আমার মন্ডল স্যারের কথা মনে পড়ে। আমাদের বাংলা টিচার ছিলেন কায়েস স্যার। কায়েস স্যার পৃথিবীতে নেই আর, চলে গেছেন। কর স্যারের কথা মনে পড়ে, কর স্যার আমাদের টেকনিক্যাল ড্রয়িং এর ছিলেন। বহু কর্সার বহু দাদা আমাদের অনুষ্ঠানে এসেছিলেন একটা episode এ। কর স্যার এসেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বাহ। কর্সার এসেছিলেন। অলরাইট, সো দাদা আমরা বন্ধুদের কথা শুনলাম, সরি শিক্ষকদের কথা শুনলাম, এবার কিছু বন্ধুদের কথা শুনতে চাই। আসলে কাদের কথা এখন আপনার মনে পড়ে বা কাদের সাথে আমার এখনো বন্ধুত্ব অদ্ভুত আছে? ব্যাপার, অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার প্র্যাকটিক্যালি স্কুলের আমার বেশিরভাগ বন্ধুর সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা। আমার অনেক বন্ধুর সাথে যোগাযোগ নেই, তবে আমার এক বন্ধু আছে শামীম। আম, শামীম আনোয়ার সাদাত। শামীমকে আমরা স্কুলে ডাকতাম শেয়াল বলে, আচ্ছা। কারণ ও একটা বড় চশমা পরতো এবং ওকে শেয়াল পণ্ডিতের মতো লাগতো। সে কারণে আমরা ওকে শেয়াল ডাকতাম। আমার জানি না ও দেখছে কিনা প্রোগ্রামটি। তো শামীমের কথা মনে পড়ে, আমি শামীম প্রতিদিন, শামীম থাকতো তখন আম, কোথায় থাকতো, সম্ভবত আহ, যাই হোক, ও আসতো আমার বাসায়, ও হেঁটেই আসতো। আমি শামীম একসাথে আমার বাসা থেকে আমরা দুজন হেঁটে হাঁটতে হাঁটতে স্কুলে চলে যেতাম। এবং আমরা দীর্ঘ দীর্ঘ দিনের বন্ধু। শামীমের কথা মনে আছে। আমার আরেক বন্ধুর কথা মনে পড়ে, ওর সাথে আমার যোগাযোগ নেই। ও ছিল শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল আমাদের ক্লাসের। অসম্ভব রকম ট্যালেন্টেড একটি ছেলে। দুর্দান্ত রকম রেজাল্ট ছিল তার। কিন্তু শাহাবুদ্দিনের সাথে আমার অনেক দিন যোগাযোগ নাই। সেই সাথে আমার আরো অনেক বন্ধু আছে। আমার বন্ধু আছে বিটান। বিটান এখন থাকে ওয়াশিংটনে। আচ্ছা। আহ, অনেক বন্ধু আছে, আরমান আছে, আরমান ছিল পুলিশে, আরমান এখন আছে পুলিশে। আমার স্কুল ফ্রেন্ড ছিল, আমাদের অন্য সেকশনে পড়তো, বাট আমরা একসাথে আড্ডা মারতাম স্কুলে। তো এরকম বহু বহু বন্ধু আছে স্কুলে। আচ্ছা। তো দাদা ম্যামকে নিয়ে ইন্ট্রোতে আমি কথা বলছিলাম যে আজ ম্যামের, ইলা ম্যামের জন্মদিন, এবং উনিও তো আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা ছিলেন। এবং আমি যদি ভুল না করে থাকি 83 থেকে উনি 22 বছর আসলে পড়িয়েছেন। হ্যাঁ। তো আসলে হুম। আপনি যখন আসলে ম্যামের, মানে ম্যাম যখন শিক্ষিকা ছিলেন এবং আপনি যখন আসলে প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন,
সেই সময় ম্যামের কোনো স্মৃতি কি আমাদের সাথে একটু শেয়ার করতে যাবেন? Because তার আসলে আমাদের মাঝে নেই। তো ম্যামকে নিয়ে একটু জানতে চাই। না, মা তো ছিলেন মূলত, মা তো মর্নিং শিফটে ক্লাস নিতেন, আচ্ছা, আর আমাদের ক্লাস তো ডে শিফটে, 11টার পর থেকে আমরা আমাদের ক্লাস শুরু হতো। তার আগে মা ক্লাস নিতেন, মা ছিলেন প্রাইমারি সেকশনে। তো আহ, যেটা হতো, আমার প্রতি এক ধরনের ভিন্ন রকম নজর 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 ছিল টিচারদের, যে ইলা দিদির ছেলে। তো সেই জায়গা থেকে এক ধরনের অন্যরকম নজর ছিল। সে কারণে আমি আসলে খুব বেশি কিছু করতে পারতাম না, মানে অনেক কিছু করতে ইচ্ছে করতো, কিন্তু অনেক কিছুই করতে পারতাম না। আচ্ছা। কারণ যেহেতু আমার মা টিচার, তো সেখানে কারণে আসলে আমাকে অনেক আহ, নজরদারির মধ্যে থাকতে হয়েছে আসলে স্কুলে। ওকে। তো তাদের স্কুল নিয়ে তো অনেক কিছু জানলাম, এবার একটু মিউজিকের দিকে যদি আসি, আপনার আসলে মিউজিকে হাতে খড়িটা আসলে কিভাবে, বা অবশ্যই আমরা যেটা জানি আপনার ঘর থেকে আসলে হাতে খড়িটা একদম শুরুর সময়ের গল্পটা যদি একটু আমি শেয়ার করতাম, মিউজিক ট্যাগ করে শুরু। না, মিউজিকে তো আমি আসলে পারিবারিক ভাবেই আমার আহ, সঙ্গীতের সাথে যোগাযোগ, কিন্তু সঙ্গীতকে কখনো আমি পেশা হিসেবে নেব এটা কখনো ভাবিনি। কিন্তু সামহাউ মিউজিকটা আমার পেশা হয়ে গেল। আমি সত্যি কথা বলতে, আমি 90 সালের মাঝামাঝি থেকে আমি প্রফেশনালি বাজানো শুরু করি বিভিন্ন শিল্পীর সাথে। আমি গিটার বাজাতাম বিভিন্ন শিল্পীর সাথে, এবং প্র্যাকটিক্যালি সেটা থেকে আমার প্রফেশনটা আসলে তখন থেকে সম্ভবত ডিসাইডেড যে আমি আসলে একজন মিউজিশিয়ানই হব। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি অনেক বেশি এনজয় করতাম আমার কাজটা। আমি এখন পর্যন্ত আমার কাজ ভীষণ রকম এনজয় করি, আমি ভীষণ রকম উপভোগ করি আমি যা করি, এবং সে কারণে আমার ভালোবাসার জায়গাটা অনেক বেশি মিউজিকের প্রতি। তারপর যেটা আপনি বলছিলেন যে আসলে অ্যাজ এ গিটারিস্ট আপনার মিউজিকের ক্যারিয়ারটা শুরু, হুম, আমি যদি কোনো ভুল না করে থাকি, পরবর্তীতে আসলে ভোকাল হওয়া, মিউজিক কম্পোজ করা, পরবর্তীতে মিউজিক ডাইরেকশন দেওয়া, এতদিকে আসলে হুম। কিভাবে ছুটে যাওয়া? প্র্যাকটিক্যালি আমি তো আমার তো মূল গায়ক হিসেবে আমার ক্যারিয়ার শুরু হয় সত্যি কথা বলতে 95 94 এর মাঝামাঝি থেকে। 95 এসে আমার সোলো অ্যালবাম রিলিজ হয়। আমার এই পুরো অ্যালবামটির দায়িত্বে ছিলেন জুয়েল ভাই, আবিদুর রেজা জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের উদ্যোগে আসলে আমার প্রথম অ্যালবাম হয়। এবং তখন থেকে আসলে আমি কখনো ভাবিও নি যে আমার গান কেউ শুনবে। আমার খুবই অবাক লাগতো যে আমার গান গান কেউ শুনবে, কেউ কি আদৌ পছন্দ করবে আমার গান, না আদৌ আমি কোনো ধরনের কোনো আহ, গায়ক হিসেবে স্বীকৃতি পাবো, সেটা নিয়ে আসলে কখনো ভাবিও নি আমি। তো একটা পর্যায়ে আমি উপলব্ধি করলাম যে না, আসলে আমার গান পছন্দ করছেন মানুষ। তো সেটা আমার জন্য একটা অনেক বড় ইন্সপিরেশন ছিল। আমার জন্য একটা অনেক বড় একটা আমি বলবো আহ, একটা ভীষণ রকম ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। এবং তখন থেকে আসলে সিরিয়াসলি গান করা, এবং তারপর তো ইভেন্চুয়ালি দলছুট তৈরি হয়, আমি সঞ্জীব দা আমরা মিলে দলছুট করি। এবং সেটা আরেকটা অনেক বড় আহ, জায়গা আসলে আমার গান গাওয়ার পেছনে। অবশ্যই দাদা, কমেন্ট বক্সে একটু দেখতে যাবো। কমেন্ট বক্সে আসলে অনেকে কমেন্ট করছে এবং অনেকে আসলে ভালোবাসার কথা জানাচ্ছে, অনেকে গানের রিকোয়েস্টও করছে। এবং ম্যাক্সিমাম অলমোস্ট এভরিওয়ানই আমাদের উইলসেরই, আমাদের জুনিয়ররা, আমাদের তারা অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করছে। অনেকে হুম, হুম, বলছে হুম, আমাদের রাফসান আহমেদ সোহেল লিখেছে, যত দূরেই যাই জানি না কবে। আচ্ছা, হুম, দিনবাড়ি হুম, যায় গানের একটা লিরিক্স উনি লিখেছে। তো হুম, হুম, হুম। সাইমা আপু লিখেছে বাপ্পা দা গুড টু সি ইউ। থ্যাংক ইউ সাইমা আপু। এবং থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ সর্দার ভাইয়া লিখেছে গান হবে নাকি একটা। তো গানের এরকম অনেক রিকোয়েস্ট আমরা আসছে, আপনারা কমেন্ট করতে থাকুন এবং বাপ্পাদার কাছে কোনো কোয়েশ্চেন থাকলে অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানান। আমরা দাদার কাছে অবশ্যই সেই কোয়েশ্চেনটা তুলে ধরবো এবং আপনারা লাইভটি শেয়ার করুন, সো দ্যাট আপনারা পুরো ফ্রেন্ড সার্কেল মিলে এবং সবাই মিলে লাইভটি আপনারা এনজয় করতে পারেন। তো দাদা, শুরু থেকে কথা আমরা বলছিলাম যে আসলে গানের আপনার শুরুটা কিভাবে হলো। আপনার মেইনলি আপনি কি মনে করেন আপনার ব্রেক থ্রু পিরিয়ড আসলে কোনটা ছিল, যে কোন পর্যায়ের পর থেকে আসলে মানুষ চিনতে শুরু করলো যে আচ্ছা দিস ইজ বাপ্পা মজুমদার, ও এরকম টাইপের গান করছে। আপনার মেইন রাইজটা আসলে আমার কখন? আমার ব্রেক থ্রু হচ্ছে যখন থেকে আমাদের দলছুটের রঙ্গিলা গানটি প্রচারিত হলো শুভেচ্ছা অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে রঙ্গিলা গানটি প্রচারিত হওয়ার পরই আসলে আমরা বুঝতে পারি যে আমাদের গান মানুষ পছন্দ করছেন। এবং আচ্ছা, সেটা একটা বিশাল বড় ব্রেক থ্রু ছিল আমাদের জন্য। এবং সেটা একটা অনেক বড় ইন্সপিরেশন ছিল।
যে আমরা গান করছি। আমাদের সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে অ্যালবাম, অর্থাৎ রঙ্গিলা যে অ্যালবামটিতে ছিল, আহ, সেই অ্যালবামটি প্রকাশিত হওয়ার প্রায় 8 মাস পরে রঙ্গিলা গানটি প্রকাশিত হয়, প্রচারিত হয়। এবং রঙ্গিলা গানটি প্রচারিত হওয়ার পরে দেন আমরা রিয়েলাইজ করি যে না, আমাদের গানগুলো মানুষ শুনছে। আমাদের অ্যালবামটা কিন্তু 8 মাস একদম লোকচক্ষুর অন্তরালেই ছিল বলা যায়, কেউ জানতো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমাদের জন্য একটা অনেক বড় অনেক বড় জায়গা, এবং সেটা আমাদেরকে আসলে অনেক বেশি বুস্ট করেছে আমাদের ভাবনার জায়গাকে, যে আমরা আরো কাজ করব। এবং তারই একটা ফলশ্রুতিতে আমরা আমাদের সেকেন্ড অ্যালবাম করলাম, যেটা হচ্ছে হৃদয়পুর। ওকে। তো দাদা, আজ আপনি যে পর্যায়ে এসেছেন আসলে উইদাউট স্ট্রাগল তো ইট ওয়াজ ইম্পসিবল। তো আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্ট্রাগলের পিরিয়ড আসলে কোনটা ছিল? সেই পিরিয়ডে গল্পটা যদি সাথে সাথে শেয়ার করতেন, তো দ্যাট যারা নতুন মিউজিক করতে চায় তারা ইন্সপায়ার হবে। দেখো, স্ট্রাগল ব্যাপারটা আসলে সবাইকেই করতে হয়। অবশ্যই। যে যে পেশাই আছে তাদের সবাইকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগলটা কিন্তু একটা কম্পালসারি জায়গা, এটা করতেই হবে। কেউ কিন্তু কোনো কিছু তোমার হাতে এসে দিয়ে যাবে না, তোমাকে তার জন্য ফাইট করতে হবে, তোমাকে তার জন্য যুদ্ধ করতে হবে, এবং তোমাকে লেগে থাকতে হবে, সব থেকে বড় কথা। তো স্ট্রাগলটা আমার কাছে মনে হয় যে এটা আহ, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। স্ট্রাগলটা না করলে আসলে মানুষ কোনো কিছু শেখে না। এবং সবাইকেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার জীবনেও স্ট্রাগল আছে, আমার জীবনেও স্ট্রাগল ছিল, আমি এখনো স্ট্রাগল করছি। সব থেকে বড় কথা, আমরা যে কাজ করছি সে কাজের জন্য কিন্তু এখনো আমাদেরকে যুদ্ধ করতে হয়। এখন মনে করার কিন্তু কোনো কারণ নাই যে আমাদের লাইফ এখন খুব স্মুথ। আমাদের কিন্তু এখনো যুদ্ধ করতে হচ্ছে, আমাদের এখনো প্রতিনিয়ত নিজেদেরকে ডেভেলপ করতে হচ্ছে, আমাদের প্রতিদিন নিজেদেরকে নতুন কিছু শিখতে হচ্ছে, এবং শিখে শিখে আমাদেরকে আসলে সামনে এগিয়ে যেতে হচ্ছে। সুতরাং স্ট্রাগলটা ইজ এ পার্ট অফ লাইফ অ্যাকচুয়ালি। আর আমি কোনো সিগনিফিকেন্ট কোনো সময়কে বলবো না যে এই সময়টা আমি অনেক বেশি স্ট্রাগল করেছি, তা না। আমার কাছে মনে হয় যে আমরা কনস্ট্যান্টলি এটার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটাই হচ্ছে প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে কেউ যদি না যায় তাহলে আসলে কেউ কোনো কিছু শিখতে পারে না। এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত আহ, একটা অনুভূতির জায়গা। অবশ্যই দাদা। দাদা, একটু জানতে চাইবো আসলে আপনি কিছুদিন আগে যমুনা টিভি একটা টক শোতে আসলে একটা বক্তব্য দিয়েছিলেন কভার আর্টিস্টদের নিয়ে, যে কেউ হুম যখন কভার করতে যায় এখন নতুন একটা শব্দ শুরু মানে ট্রেন্ড চালু হয়েছে কভার আর্টিস্ট, এটা যে নিজের গান না করে আসলে অন্যের গান গেয়ে গিয়ে আসলে শিল্পী হওয়া যে হুম ব্যাপারটা আসলে। হুম। তো আপনি সেটা বলেছিলেন যে আসলে কেউ কভার করতে চাইলে করতেই পারে, তার নিজের আসলে গান থাকতে হবে। তো এই ব্যাপারটাকে আসলে অ্যাবসলিউটলি। আপনি কিভাবে দেখেন? বিকজ হুম। এখন যেহেতু কভার করা একদম আইনগতভাবে প্রায় নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে বাংলা থেকে, তো এখন যারা না না ইয়াং। না 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 না, এই যে এখানে একটা ভুল ধারণা আমি ক্লিয়ার করি। আহ কোথাও থেকে কিন্তু নিষেধ করা হয়নি। বাম্বা থেকে আচ্ছা, যেটা সেটা বলা হয়েছে সেটা হচ্ছে তুমি কোথাও কোনো গান কভার যদি করো সেটা কমার্শিয়ালি করতে পারবে না। আর আচ্ছা যদি আচ্ছা কমার্শিয়ালি করো তাহলে তার জন্য প্রপার পারমিশন নিতে হবে। সিম্পল। এটার মধ্যে কিন্তু কোনো এটাকে না সবাই একটু ভিন্ন ভাবে এটাকে এক্সপোজ করছে বা এক্সপ্রেস করছে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে তুমি কভার করতেই পারো, কোনো সমস্যা নেই। তুমি বন্ধুর একটা একটা গান গাইতে পারো না? অবশ্যই নিশ্চয়ই পারো। সেটা তো পারে। তার জন্য কিন্তু তোমাকে কোথাও কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু যখনই তুমি তোমার একটি অন্য কারো একটি গান তুমি যখন কোনো একটি কমার্শিয়াল জায়গায় তুমি যদি সেটাকে উপস্থাপন করো, তাহলে তার জন্য পারমিশন নিতে হবে। এই পারমিশনটা ভার্বাল পারমিশন, মুখে পারমিশন হলেও চলবে, তুমি একটা ইমেইলও করতে পারো, তুমি একটা টেক্সটও করতে পারো, যে আমি করতে চাইছি, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন, এতটুকুই। এর জন্য কেউ কাউকে টাকাও চার্জ করছে না, কেউ কোনো কিছু কোনো আইনগত কোনো আহ, আহ, রাস্তাও দেখছে না। এটা খুব সাধারণ এবং খুব ভদ্রচিত একটি আচরণ বলে আমরা মনে করি। কারণ তুমি যদি আরেকজনের গান গাইতেই চাও, তার কাছ থেকে একটু পারমিশন নিলে সেটা ভালো হয়। সেটা অত্যন্ত অবশ্যই। শিল্পী সুলভ একটি আচরণ। দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। আর তুমি যে আগে যে প্রশ্নটা করেছো যে কভার আর্টিস্ট, আমি মনে করি কি যে আমরা সবাই কোনো না কোনো সময় কভার করেছি। আমাদের তো Exactly. সবসময় নিজেদের গান ছিল না, আমরা অন্য মানুষেরই গান করেছি কোনো না কোনো এক সময়। এটা করার কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, এবং এটাও একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়।
কিন্তু একজন আর্টিস্টকে তার নিজের জায়গা তৈরি করতে হলে তার অবশ্যই নিজের গান থাকতে হবে, আদারওয়াইজ তার নিজস্ব আইডেন্টিটি কখনোই তৈরি হবে না। আজকে যদি কথার কথা, আমার যদি কোনো গান না থাকতো, তাহলে আমি কি করতাম? তাহলে আমি অন্য মানুষের গান গেতাম। অবশ্যই। তাতে করে কি আমাকে মানুষ সেভাবে চিনতো? চিনতো না। আমাকে মানুষ চিনছে এজন্যই কারণ আমার নিজের গান আছে। তো সে কারণে আমরা সবসময় বলি, তোমরা নিজেরা গান করো, গান বানাও, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য গান করো আগে। এবং নিজের জন্য গান করাটা খুব বেশি প্রয়োজন। কারণ 5 বছর পরে, 10 বছর পরে, যখন তোমার 20টা গান তৈরি হবে বা 10টা গান তৈরি হবে, তুমি জোর গলায় বলতে পারবে এই 10টা গান আমার গান। তো এইটা অনেক বেশি জরুরি। কাভার করা কখনোই অন্যায় নয়, কাভার করা কখনোই কোনো আইনগতভাবে কখনোই কোনো অপরাধ না। কাভার করতেই পারে, কিন্তু নিজের গান থাকতে হবে। অলরাইট। তো দাদা, অনেক গানের রিকোয়েস্ট কমেন্ট বক্সে আসছে, আমরা জানি না আজকে দাদা গান করার মতো অবস্থায় রয়েছে আমার কিনা। একদম গান গাওয়ার অবস্থা নাই রে, আমার গান গাওয়ার জি। একদম অবস্থা নাই, আমার গলা টলা বসে খুব বাজে অবস্থা। জি, আমি তো বুঝতে পারছি। মনে সো হয় না আমি আজকে গান আজকে করতে পারবো। আজকে হয়তো রিকোয়েস্টটা রাখা পসিবল হবে না, সো অডিয়েন্সদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দাদা, একটু জানতে চাইবো দল ছুটের শুরুর যে সময়টা সেটা নিয়ে। 96-এ আমি যদি ভুল না করে থাকি দল ছুট ফর্ম হয়, আপনি সঞ্জীব বদল বাকি যারা। আলিফ, এক সেকেন্ড, আমার এখানে সামহাও অডিওটা বন্ধ হয়ে গেছে, একটা মিনিট। Sure. টেকনিক্যাল ব্যাপারটা বড়, বোঝাটা বড় মুশকিল। এটা কিভাবে? আচ্ছা, আমি এক কাজ করি, আমি বরং আমি একটা লিভ নিয়ে আবার আমি লগ ইন জি করি। জি, শিওর শিওর শিওর। তো আপনারা যারা জয়েন করছে, আপনাদের কমেন্ট গুলো মাঝখানে একটু পড়ি। রুকসানা তানিয়া আপু লিখেছে, দাদা বাপ্পাদা আপনার গান বরাবরই ভালো লাগে, প্লিজ যদি পারেন দিনবাড়ি গানটি গাইবেন। ধন্যবাদ আপু, দাদা আমাদের সাথে আবার জয়েন করে ফেলেছে। দাদা, আপনি কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। দাদা, যেটা নিয়ে কথা বলছিলাম আসলে দলছুট নিয়ে, যে 96-এ আপনারা দলছুট ফর্ম করেন, আপনি সঞ্জীব দা, আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে। তো দলছুটের শুরুর দিকের গল্পটা যদি একটু জানতে চাই, এবং যে কালজয়ী গানগুলো আসলে রয়েছে, বিশেষ করে আমি তোমাকেই বলে দেবো এই গানটার মতো গান, এই গানটার পেছনের গল্পটা যদি একটু আমার সাথে শেয়ার করতেন। বলছুটের তো অনেক আহ, অনেক অনেক ঘটনা। আমি তোমাকেই বলে দেবো, গানটি সঞ্জীব দার লেখা, আমার সুর করা। এবং খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটি হচ্ছে, গানটা প্রথমে যখন আমি মিউজিক হয়ে যায়, যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তখন আমি সঞ্জীব দাকে বললাম, দাদা এই গানটা তো আপনি গাচ্ছেন। দাদা গান গাইতে নারাজ। দাদা বললেন যে, না না না, এই গানটা তো আমাকে দিয়ে হবে না, তুই গা, তুই গালি খুব ভালো হবে। তো আমি দাদাকে বললাম, দাদা গানটা কিন্তু আপনার জন্য আমি করেছি, সুতরাং গানটা আপনাকে গাইতে হবে। এবং মোটামুটি দাদাকে জোর টোর করে দাদাকে ভয়েস বুথে ঢুকিয়ে দেওয়া হলো। দেন তারপরে দাদা গানটা গাইলেন। এবং তারপর তো জানোই, তোমাকে বলে দেবো, দাদার অসাধারণ গায়কই একটা বিশাল বড় জায়গা অসাধারণ। এই গানটির জন্য। এবং দাদা, আমার বিশ্বাস এই গানটা দাদা না গেয়ে অন্য কেউ গাইলে দাদা গানটা এই পর্যায়ে পৌঁছাতো না। এবং তো এখনো যারা গানটা কভার করছে কারোটাই আসলে দাদার মতো কখনোই হয় না, মানে না আমার না, কাছে এটা যেটা পার্সোনালি। কারোটাই কারোর মতো হয় না, কখনোই কারোটা কারোর মতো হয় না, যার যারটা তার তার মতোই হয়। তো এই কম্পেয়ার করাটাও একটা বোকামি, কখনোই কম্পেয়ার করতে যাওয়াটা ঠিক না। কারণ প্রত্যেকেরই নিজস্ব একটি ধরন আছে, এবং সে সেই ধরনের জন্যই তার নিজস্বতা তৈরি হয়। তো কেউ কাউকে রিপ্লেস করতে পারে না। তো আমি মনে করি যে, তোমাকেই বলে দেবো, গানটির দাদার গায়ন ভঙ্গিটাই আসলে গানটাকে অনেক উঁচু একটি অবস্থানে পৌঁছে দিয়েছে। তো হ্যাঁ, তো এটা একটা বিশাল বড় জায়গায়। বাট এই অ্যালবামটা ছিল কিন্তু দলছুটের সেকেন্ড অ্যালবাম, হৃদয়পুর। আচ্ছা। এর আগের অ্যালবামটি ছিল আহ, ফার্স্ট অ্যালবাম ছিল আহ, এবং 2000 সালে এসে আমরা হৃদয়পুর এই অ্যালবামটি করি। তো দাদা, যদি একটু কথা বলি 2017 মোস্ট প্রবাবলি গুরু জেমস আপনার কম্পোজিশন যে গানটি করেন, তোর হুম, প্রেমিত অন্ধ, এই গানটি করে আসলে উনি যতটা আলোচনায় ছিলেন, আপনি ততটাই আসলে পর্দার আড়ালে ছিলেন। গানটির হুম, কম্পোজিশন শুরু কিন্তু আপনার করা। তো হ্যাঁ। এই গানটির একটু গল্প জানতে চাইবো যে আসলে এই গানটি অল্প দিনে একদম জাস্ট সুপার হিট বললেও কম হবে, সুপার ডুপার হিট হয়ে যায় এবং সবাই আসলে হুম, গুরু জেমসকে আসলে বাহবা দিতে থাকে, কিন্তু আসলে আপনার যে এত বড় একটা অবদান রয়েছে গানটা, এটা আসলে অনেকেই আসলে হয়তো জানে না বা হয়তো স্মরণ তেমন একটা করে না। তো আসলে এই গানটার নিয়ে একটু জানতে চাই, এই গানটার গল্প। আসলে দেখো, কে কাকে কতটুকু মূল্যায়ন করবে এটা তো আসলে বলে দেয়া যায় না।
এটা আসলে বলারও কিছু নাই। আম, আমি একটু বলে রাখি যে জেমস ভাইয়ের এই গানটি তোর প্রেমেতে এবং মমতাজ আপার না জানি কোন অপরাধে, এই দুটো গানই ছিল হচ্ছে সত্তা মুভিতে, যার ডিরেক্টর হচ্ছেন হাসিবুর রাজা কল্লোল। এবং এই দুটো গানই কিন্তু পুরস্কৃত হয়েছে। এবং আমি আপনি জাতীয় নিজেও চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, পুরস্কার পেয়েছি হচ্ছে মমতাজ আপার গাওয়া গানটির জন্য, অর্থাৎ না জানি কোন অপরাধে। তো আসলে আহ, হয় কি কোনো কোনো ক্ষেত্রে আহ, গানগুলো যারা বানায় তারা হয়তো একটু পেছনে চলে যায়, এবং এটাই হয়তো আমি জানি না এটা প্র্যাকটিস কিনা বা এটাই নিয়ম কিনা জানি না। তবে এটা হয়েছে, কেউ হয়তো জানে না, সেটা জানে না, তা নিয়ে আমার কিন্তু কোনো আক্ষেপ নাই। আমার তা নিয়ে কোনো ধরনের কোনো মনোকষ্ট নাই যে আমাকে কেউ কংগ্রাচুলেট করলো না গানটার জন্য, বা গানটার জন্য কেউ আমাকে সেভাবে নোটিস করলো না। এটা নিয়ে আসলে আমার কোনো রকম আক্ষেপ নেই। আহ, গানটা একটা স্বীকৃতির জায়গা পেয়েছে, গানটা মানুষের ভালোবাসা পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। সেটাই আমার কাছে আসলে অনেক বড় ব্যাপার। আমি তাতেই খুশি। ওকে, তো দাদা যদি একটু কথা বলি ফ্রি মিউজিক নিয়ে, লাইক এখন একটা নতুন কালচার বা ট্রেন্ড যদি বলি, আসলে হুম মিউজিশিয়ানদের আসলে টাকা দেওয়া যাবে না বা টিকিট কেটে বা পয়সা দিয়ে গান শোনা যাবে না, এরকম একটা কালচার কিন্তু আসলে তৈরি হয়েছে, এবং এটা নিয়ে আসলে হুম আপনারা অনেকবার অনেক জায়গায় কথা বলেছেন, হুম আরো অনেক মিউজিশিয়ানই কথা বলেছেন। তো এই হুম ব্যাপারটাকে হুম। আসলে আপনার অবজারভেশন কি, আপনি কিভাবে তুমি দেখেন? তোমার প্রশ্নটা আরেকবার করো। জি দাদা, শিওর। বর্তমানে যে ট্রেন্ডটা আসলে মানে একটা কালচার তৈরি হয়েছে ফ্রি মিউজিকের, যে লাইক হুম হুম মিউজিশিয়ানদের পয়সা দেওয়া যাবে না বা টিকিট কেটে আসলে গান শোনা যাবে না, বা এটা মানে আনইউজুয়াল একটা ব্যাপার। তো এটা নিয়ে আসলে দাদা আপনি অনেকবার সরব হয়েছেন, অনেক কথা বলেছেন, অনেক মিউজিশিয়ান আসলে কথা বলেছেন মিউজিশিয়ানদের আসলে কেন মানুষ পে করতে চায় না, বা এটা এটা কালচারটা এমন কেন হলো। তো আপনি আসলে কি মনে করেন ব্যাপারটা? এটা নিয়ে কথা বলতে গেলে কথাটা খুব বেশি মানে শুনতে ভালো লাগবে না আসলে। হ্যাঁ, কিন্তু তারপরে বলি, আমাদের একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে আমরা সবকিছু ফ্রি চাই। আমরা সবকিছু ফ্রি চাই। আমরা বাজার থেকে আমরা তেল নুন লবণ সব কিনবো, তার জন্য আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। কিন্তু আমি যখন গান শুনবো আমি তার জন্য টাকা দিতে রাজি না। Exactly. এটা হচ্ছে এক ধরনের মানসিক দৈন্যতা বলে আমি মনে করি। এই দৈন্যতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মিউজিকের ডেভেলপমেন্ট হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আহ মিউজিক জায়গাটি একটি অত্যন্ত ডেলিকেট একটি জায়গা, এবং এই জায়গাটি সাধারণত সারা বিশ্বেই এই জায়গাটি যারা টেক কেয়ার করেন তারা রাষ্ট্রের আম, যেই নীতি নির্ধারণ যেই আহ, নীতি নির্ধারকদের যেই জায়গাটি আছে, সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেধাসম্পন্ন কিছু মানুষ এই জায়গাটিকে তারা টেক কেয়ার করেন। এবং যে কোনো দেশের মিউজিক বলো, যে কোনো দেশের সংস্কৃতি বলো, সেই দেশের পরিচয় বহন করে, সেই দেশকে সারা বিশ্বে একটি সিগনিফিকেন্ট জায়গায় পৌঁছায়। আমাদের দেশে এর প্র্যাকটিসটা একদমই নেই। আমাদের দেশে সঙ্গীতকে অত্যন্ত এখন পর্যন্ত অত্যন্ত আনইম্পর্ট্যান্ট একটি জায়গা বলে চিহ্নিত করা হয়। সঙ্গীত মানে হচ্ছে এটা মনের খোরাক, সঙ্গীত মানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট। কিন্তু সঙ্গীত ব্যাপারটা যে আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একটা দেশকে রিপ্রেজেন্ট করার একটি জায়গা, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, এই সহজ সত্যটা এখন পর্যন্ত কেউ রিয়েলাইজ করেনি। তার কারণে এই এন্টায়ার প্র্যাকটিসটা তৈরি হয়েছে। সে কারণে সঙ্গীত এখন একটি ফ্রি মাধ্যম হয়ে গেছে। গান শুনতে গেলে পয়সা লাগে না, কনসার্ট দেখতে গেলে টিকিট কিনতে হয় না। এই আচরণটার পেছনে আসলে একটা দীর্ঘদিনের আম, খুবই নেগলেক্টিং একটা অ্যাটিচিউড দায়ী। কিন্তু দাদা এটা কিন্তু ছিল না আগে, কিন্তু মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে কনসার্ট দেখতে যাইতো করতো আর ক্যাসেট করতো কিনতো। হ্যাঁ, এটা অবশ্যই এটা হলো আমরা আসলে কি, করেছি, এটা কিভাবে আমরা হলো? করেছি, আমরা এক্স্যাক্টলি। করেছি, তোমরাও নিশ্চয়ই করেছো। আমরা আমরা যখন ছোট ক্যাসেট ছিলাম কিনেছি, তখন এটা চলেছে। রাইট, আমরা সিডি কিনেছি, আমরা টিকিট কেটে কনসার্ট দেখেছি, তোমরাও নিশ্চয়ই তাই। কিন্তু হঠাৎ করে এই পর্যায়টা এরকম হয়ে গেল কেন?
তার পেছনে অন্যতম প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমি মনে করি যে আমরা হঠাৎ করে একটা প্র্যাকটিস তৈরি করলাম যে মিউজিক ডাউনলোড করে শোনা যায় এবং তার জন্য আচ্ছা। পয়সা দিতে হবে। এবং তার জন্য বেশ কিছু পোর্টাল আছে যারা দায়ী। এবং এর সাথে অনেক কিছু জড়িত। এর সাথে একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমি জানি না এটা কথাগুলো কে কিভাবে নেবে। একটা পারস্পরিক চূড়ান্ত রকম অশ্রদ্ধাবোধ এর জন্য দায়ী। আহ, শিল্পী গীতিকবিকে সম্মান করছে না, গীতিকবি সুরকারকে সম্মান করছে না, শিল্পী গীতিকবি সুরকার তিনজন মিলে প্রোডাকশন কোম্পানিকে সম্মান করছে না। এই যে পারস্পরিক অসম্মান বোধ এবং অসম্মান দেখানোর যে প্রবণতা, তাতে করে কিছু মানুষ সুযোগ পেয়ে গেছে এবং তার ফলশ্রুতিতে আজকে আমাদের এই অবস্থা। আজকে আমরা কখনোই মিউজিককে সেই সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারছি না। কিন্তু আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি, আমরা এখনো চেষ্টা করছি। আমরা এখন আবার সরব হয়েছি আহ যেন সঙ্গীত নিয়ে আরো বেশি করে কাজ করা যায় এবং যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত তারা যেন প্রপার সম্মানটি পান, সম্মানই পান, সেটা নিয়ে আমরা কথা বলছি এখন। তো দাদা, আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে জয়েন করবার জন্য। যাবার আগে যদি একটু আমাদের আপনার যারা স্কুলের জুনিয়র যারা আছে, বিলিয়ান এবং সুইনা, যারা আমাদের সাথে এখন যুক্ত ছিলেন বা এখনো আছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা আপনি বলতে চাইতেন অবশ্যই। কিন্তু তার আগে তুমি বলো, তুমি কোন ব্যাচ? তো আমি হচ্ছে 18 ব্যাচ। আমি অনেক জুনিয়র আপনার। মানে 2018? জি জি জি। হাই হাই, তাহলে তো আমি বুড়ো। অলমোস্ট। তুমি জানো আমি কত, আমার আমার ব্যাচ কত? 87। আমি 88 ব্যাচ। 88 88। একটা এক আমি বছর 88 ব্যাচ। তার মানে বুঝে দেখো So, কি অবস্থা। প্রায় 40 বছর। তো হ্যাঁ, আমি আসলে বুড়ো হয়ে গেছি। এনিওয়ে, যারা আহ, আছেন, যারা শুনছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি চাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এখন যে অবস্থা, তাতে করে ভীষণ রকম নিজেদেরকে আহ, ঠিকঠাক রাখতে হবে, সুরক্ষা নিতে হবে। এবং সবাই সুরক্ষিত থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই আসলে এখন চাওয়া। অসংখ্য ধন্যবাদ দাদা। যাবার আগে একটা কথা, একটু আমি যখন অ্যানাউন্স করি আপনি আজকে আসছেন, অনেকে আমাকে অনেক মেসেজ করেছে যেন দাদাকে আবার একদিন বিলসে আপনি যেন যান, বিকজ 2015 মোস্ট অফ দ্য লাস্ট টাইম বিলসে গিয়েছিলেন একটা কনসার্ট বা একটা শোতে। আমি তখন ছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়তাম মোস্ট অফ। তো আরেকবার আপনাকে বিলসে আসার একটা রিকোয়েস্ট কিন্তু অনেক মানুষ আমাকে করেছে। তো এটা নিয়ে যদি কিছু বলতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাকে বললে আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। ওকে, সো দাদা আমাদের সাথে আজকে অঙ্গীকার করলো দাদা আমাদের বিলসে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা আমার সাথে জয়েন করবার থ্যাংক জন্য ইউ। আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার ইনশাল্লাহ আমরা ভালো আপনার থাকো। সাথে আবার অবশ্যই। তো আজ এ পর্যন্তই, দেখা থ্যাংক ইউ। হচ্ছে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত শিওর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।